দর্শক স্বাগত জানাচ্ছি আনন টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধি। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। বছর ঘুরতে আবারও কিন্তু আমরা দেখতে পেলাম যে বিএআরসিতে শুনানি, আবারও সেই গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবটুকু চলে এসছে। কেন বারবার বছর শেষ না হতেই দাম বাড়াচ্ছে সরকার? সরকার গতবার যখন দাম বাড়িয়েছিল তখনও গ্যাস খাত লাভজনক ছিল। সরকারের তরফ থেকে যুক্তি দেখানো হয়েছিল যে হঠাৎ করে তারা বলা শুরু করলো যে আমরা গ্যাসের সম্পদ মূল্য পাচ্ছি না, সুতরাং পার 1000 সিএফটিতে 25 টাকা হারে গ্যাসের সম্পদ মূল্য দিতে হবে, এবং সেই যুক্তিতে আসলো এবং সেই সম্পদ মূল্য নিল। এবং সেখানে এই সম্পদ মূল্যের ধারণার জায়গাতে ছিল একটা বড় ধরনের বিভ্রান্তি। সরকার আইওসি গ্যাসের উপরে সম্পদ মূল্য পায়, অর্থাৎ প্রফিট গ্যাস নিয়ার অ্যাবাউট 20%, এবং কস্ট রিকভারি হলে সেটা 50% পর্যন্ত যায়। এগুলো আসলেই সম্পদ মূল্য হিসেবে পায়। তো এই যে 20%, তারপরে ভাগাভাগির গ্যাসটা হচ্ছে আপনার ওটা মূল্য চলে, কিন্তু প্রফিট গ্যাসটা সম্পদ গ্যাস। যাই হোক, সেই জায়গাটা গেল। আর আমরা যে শুল্ক ভ্যাট দেই দেশি গ্যাসের উপরে, সেইটা হচ্ছে দেশি গ্যাসের জন্য শুল্ক সম্পদ মূল্য। কিন্তু সেই ধারণার জায়গা থেকে সরে যে আলাদাভাবে যে টাকাটা নিল, শেষে দেখা গেল যে সেই সম্পদ মূল্যে যা বাবদে যে টাকাটা নিয়েছে সেই টাকার থেকে 58% শুল্ক ভ্যাট বাবদ 55% নিচ্ছে, আর 3% অ্যাডভান্স আপনার কর্পোরেট ট্যাক্স নিয়ে নিচ্ছে কনজিউমার লেভেলতে, অর্থাৎ 58% তার উপর থেকেও সরকার নিয়ে যাচ্ছে। তার মানে ধারণার জায়গাতে কিভাবে বিভ্রান্তি তৈরি করে সরকার রেভিনিউ আর্নিংয়ের কৌশল হিসেবে তখন সম্পদ মূল্য লঞ্চ করেছিল, যার কোনো গ্রহণযোগ্যতা পায়নি এবং যৌক্তিক ছিল না। এইবার আসে না এবারকার ক্ষেত্রে কেন আনলো সরকার? হঠাৎ করে একটা অজুহাত খাড়া করলো যে প্রথম দুটো কারণ, একটা হচ্ছে যে আইওসির গ্যাস ক্রয়ে ঘাটতি পড়েছে, সুতরাং সেই ঘাটতি মেটানোর জন্য আমাদেরকে দাম বাড়াতে হবে। আর একটা হচ্ছে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করতে হবে এবং তার জন্য অবকাঠামো তৈরি করতে হবে, সেসবের কারণে আমাদের দাম বাড়াতে হবে। আর একটা হচ্ছে ইউটিলিটিগুলোর জন্য মার্জিন রিভাইজ করতে হবে। এই হচ্ছে তিনটা ক্যাটাগরিতে দাম বাড়ানোর প্রস্তাব আসলো, 94%, অর্থাৎ প্রায় ডাবল। এখন সরকার গ্যাস বিক্রি করে যে টাকা আমরা দেই সরকারের কাছে, সেটা হচ্ছে আপনার প্রায় 17,000 কোটি টাকা দিই। সেই 17,000 কোটি টাকা থেকে সরকার 81% নিয়ে যায় তার নিজস্ব খাতে। তিনটা খাতে, ট্যাক্স ভ্যাটে 51%, অ্যাডভান্স কর্পোরেট ট্যাক্স 3%, ডিভিডেন্ড 2%, তারপরে আপনার হচ্ছে গ্যাস উন্নয়ন তহবিলে 5.something, তারপরে সম্পদ মূল্য হচ্ছে আপনার 16.something, এই হচ্ছে 81.something, অর্থাৎ 1600 কোটি টাকার মধ্যে যেটা আমরা দিচ্ছি 16,000 কোটি টাকা, সেই 16,000 কোটি টাকা থেকে আপনি প্রায় 13,000 কোটি টাকা সরকারই নিয়ে যায়। তাহলে কিভাবে এই খাত থেকে সরকার রেভিনিউ আর্নিং করে নিয়ে যাচ্ছে? এখন আসলো যে এই টাকা থেকে তারা যে আইওসির গ্যাসের মূল্য দেয়, সেই গ্যাসের মূল্য বাবদে তারা যে পয়সা দেয় দিয়ে আসছে, এই নিয়ে কথা নেই। এখন হঠাৎ করে প্রশ্ন উঠলো যে এই তিনটা খাতের কথা যেটা বললাম, এখন এই তিনটা খাত তারা দেখালো। আমরা বললাম, এখন আমাদের বিরোধিতার জায়গা থেকে আসলো যে আমরা এটা যৌক্তিক নয়, সঠিক নয়। কেন যৌক্তিক এবং সঠিক নয়? এখন আমরা যে যুক্তিগুলো দেখালাম, প্রথমত কথা হচ্ছে কি যে আপনি কোনো কাজ পরিকল্পনা করছেন বা চিন্তা করছেন, সেইটা দেখিয়ে আপনি রেভিনিউ রিকোয়ারমেন্ট আপনার বেড়ে যাচ্ছে, সেজন্য রেভিনিউ চাহিদা হিসাব করা হয় মূল্যহার বাড়ানোর সময় বা নির্ধারণ করার সময়, সেখানে সংযোগ করে আপনি রেভিনিউ বাড়া কমানো করতে পারবেন না। এটা আইন নেই, নিয়ম নেই। সুতরাং আপনি যে কথাটা বলতেছেন যে আমি এই কাজটা করব, এই কাজটা সেই কারণে রেভিনিউ বাড়ানোর কোনো সুযোগ নেই। ইভেন ওই কাজটা করছেন, চলমান আছে, কাজটা হয়েও গেছে, সেটা যদি ফাংশনিংয়ে না যায় তাহলেও সেটাকে রেভিনিউ চাহিদায় অন্তর্ভুক্ত করা যায় না। সুতরাং এই অজুহাতে আপনি মূল্যহার বাড়াতে পারেন না। তাহলে এলএনজি, এলপিজি বা এলএনজি আমদানি করার ক্ষেত্রে আপনি যে কথা বলছেন, সে কথাতে আপনি মূল্যহার বাড়িয়ে টাকা সেখানে বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। পেট্রোবাংলার প্রস্তাব যখন 18 তারিখে রিভাইজ প্রস্তাব দিল, সেখান থেকে 94% থেকে সরে যে 65%-এ তারা তখন প্রস্তাব নিয়ে এসছে। সেখানে এই যুক্তিটা তারা বাদ দিছে। তারা বলছে যে আমরা ওই যুক্তিটা প্রত্যাহার করে নিলাম। তাহলে তাদের দুটো যুক্তি আছে। একটা যুক্তি আমরা বিরোধিতা করছি এ কারণে যে আপনি
কিছুদিন আগে যে বিনিয়োগ ব্যয় মানে আপনার পরিচালনা ব্যয় দেখিয়ে কোম্পানিগুলোর মার্জিন বাড়িয়ে নিয়ে গেলেন, সেখানে সাফিসিয়েন্টলি সবারই উদ্বৃত্ত ছিল। তাহলে সেই উদ্বৃত্ত থাকার পরে আপনি এখন আবার তাদের মার্জিন বাড়াতে আসছেন কেন? তো তাদের মার্জিন গণশুনানি হলো, গণশুনানিতে দেখা গেল যে 15 পয়সা মার্জিন ছিল পার ইউনিট গ্যাস সঞ্চালনে হচ্ছে জিটিসিএল এর জন্য। তারা বাড়িয়ে নিয়ে এসছে, তাদের বাড়ায় দেখা যাচ্ছে যে রেভিনিউ চাহিদা হয়ে গেছে 29 পয়সা, বেশি 30 পয়সা, অর্থাৎ 100% তারা বাড়াতে চাচ্ছে। বেতন ভাতাতি বাবদ সামান্যই বাড়ে, তাদের সম্পদ যোগ হয়েছে অনেক বেশি, যেসব সম্পদের অনেক সম্পদই এখন ফাংশনিংয়ে আসেনি। যেমন ভেড়ামারা থেকে দিয়ে যে পাইপলাইনে গ্যাস যাবে খুলনায়, সেই পাইপলাইন তারা বলছে যে এটা অলরেডি আমাদের কাজ শেষ হয়ে গেছে, ওরা রেভিনিউ চাহিদায় ট্রান্সফার করেছে, কিন্তু সেটা ফাংশনিংয়ে আসেনি। 2016-17-তে ফাংশনিংয়ে আসবে না, অলরেডি সুন্দরবন বলেছে। এইবার তাহলে সেটা করলো। তারপরে তারা যে পাইপলাইন তৈরি করে তারা পশ্চিমাঞ্চলে গ্যাস দিয়েছে, সেই পশ্চিমাঞ্চলের গ্যাস এখন সাপ্লাই দিতে পারছে না, চাহিদা অনুযায়ী 40% গ্যাস তারা পাচ্ছে, অর্থাৎ সেই পাইপলাইনগুলো আন্ডার ইউটিলাইজড এবং তাদের হাজার হাজার পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়ে গেছে, তারা সংযোগ দিতে পারছে না গ্যাসের অভাবে। গ্যাস সেখানে আর সরকার দিতে পারবে তার কোনো প্রমাণ নেই। এইভাবে সঞ্চালন লাইনগুলো চাহিদার সঙ্গে, অর্থাৎ আপনি কি পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারবেন ভবিষ্যতে, আগামীতে আমরা বলছি 2021 সাল থেকে গ্যাস প্রবাহ কমতে থাকবে এবং 26 সাল নাগাদ গ্যাসের ট্রিমেন্ডাস ঘাটতি পড়বে। আমরা এলএনজি এনে যেটা দেবো 500 মিলিয়ন ঘনফুট পার ডে, আবার তারপরে যেটুকু বাড়াবো এই সব 500-700 করে যে পরিমাণ কমে যাবে তা কম্পেনসেট করবে না। অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা একটা অসনিগ্রহণ করে দিচ্ছি, অথচ ট্রান্সমিশন লাইন আমরা তৈরি করে যাচ্ছি। এই কারণে তাদের এইটা বেড়েছে, আমরা আপত্তি দিয়েছি। এইবার আসেন বিতরণ কোম্পানিগুলোর ব্যাপারে। সেখানে দেখা যাচ্ছে যে তাদের অধিকাংশ কোম্পানিরই সারপ্লাস রয়ে গেছে, তাদের যা রেভিনিউ দরকার তার থেকে সারপ্লাস রয়ে গেছে। এখন এই সারপ্লাস মানিগুলো যদি আপনি তাদের মার্জিনগুলো সমন্বয় করে কারোর কম বেশি করে দেন, তাহলে মূল্যহার বাড়ানোর কোনো দরকার পড়ে না, আরও সারপ্লাস থাকে। আমরা সেই কথাই বলেছি যে মূল্যহার বাড়ানোর দরকার নেই, যাদের সারপ্লাস আছে তাদের সারপ্লাস মানিগুলো আপনি সমন্বয় করেন, কারোর মূল্যহার মার্জিন কম বেশি করে আপনি তাদের মধ্যে সমন্বয় করে ভোক্তা পর্যায়ে আর ট্রান্সফার করার দরকার, ওই ঘাটতিগুলো মিনিমাইজ করেন বা ঘাটতি পূরণ করেন। আবার তারা যে ব্যয় দেখাইছে সেটার ক্ষেত্রেও আমরা কিছু কিছু জায়গায় আপত্তি দিয়ে এসেছি, যেমন অস্বাভাবিক ওভারটাইম বেড়েছে, কারো 4 কোটি টাকা, কারো 7 কোটি টাকা, কারো 9 কোটি টাকা বেড়ে গেছে। এসবগুলো যৌক্তিককরণ করা হোক, রেশনালাইজকরণ করা হোক। যে পাইপলাইনের খরচ করতে 100 টাকা লাগে সেই পাইপলাইন 300 টাকায় নির্মাণ করা হচ্ছে। এগুলোকে সব আনসলিসিটেড বিডিংয়ের আওতায়, জরুরি জ্বালানি সরবরাহ বিধিমালার আওতায় এগুলো করা হচ্ছে। এই সব জায়গাগুলোকে যদি আমরা নজরদারির আওতায় আনতে পারি, তাছাড়া তো প্রশাসনিক ব্যয় আছেই, তাহলে আরও সারপ্লাস বাড়বে, মূল্যহার বাড়ানোর কোনো দরকার পড়বে না। ইভেন জনবল ব্যয়ের কথাও একই কথা বলা হয়েছে। এই গেল দিক। এইবার আসেন এলএনজি সরবরাহের ব্যাপারে, তো তারা এ ব্যাপারে তাদের রেভিনিউ দরকার, পয়সা দরকার, তারা এই প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে। এইবার আসেন আইওসির গ্যাসের কথা। আইওসির গ্যাসে তাদের যুক্তি হচ্ছে, হঠাৎ করে আইওসি দাবি করছে যে জনগণের কাছ থেকে আইওসির গ্যাসের ব্যাপারে যে জনগণের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে শুল্ক ভ্যাট বাবদ আইওসির গ্যাসের উপরে, সেইটা নেওয়ার এখতিয়ার আপনার এনবিআর এর নেই। ডক্টর শামসুল, ঠিক এই পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পর ফেরত এসে আইওসির গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা এবং আপনারা কেন বিরোধিতা করেছেন সে বিষয়ে আপনার সাথে কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে। গ্যাসের মূল্য বৃদ্ধি এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। আমরা প্রথম দিকে গ্যাসের দাম কেন বাড়াচ্ছে সরকার এবং আপনারা কেন বিরোধিতা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আইওসি গ্যাসের বিষয়ে কথা হচ্ছিল। আইওসির গ্যাসের ব্যাপারে এখন আইওসির গ্যাসের দাম পরিশোধ করা হচ্ছে দুটো খাতে, যে টাকা দেয় সেই টাকাতে পুরায় না, আরও কিছু টাকা লাগে। তা আমরা যে শুল্ক ভ্যাট আইওসি গ্যাসের উপরে দিই সেইটা সরকার নেয় না, কারণ আসলে এসআরও জারি করে এটা শুল্ক ভ্যাট মুক্ত আইওসি গ্যাস, এটা বিধিবিধান অনুযায়ী নিশ্চিত করা হয়েছে। কিন্তু আমাদের কাছ থেকে এই টাকাটা নিয়ে সেখান থেকে ঘাটতিটা পূরণ করে, এটা হচ্ছে পেট্রোবাংলা। কিন্তু হঠাৎ করে আইওসি গ্যাসের উপরে শুল্ক ভ্যাট পেট্রোবাংলা রাখতে পারবে না, এটা এনবিআরকে দিয়ে দিতে হবে। সুতরাং ওই ঘাটতিটা এসে গেল। এখন আইওসি গ্যাসের উপরে যে পয়সা লাগতো সেটা দিয়েও
পেট্রোবাংলার লাভ থাকতো প্রায় 2,500 কোটি টাকা। এখন আইওসির টাকা যদি সব দিয়ে দেওয়া হয়, শুল্ক ভ্যাট টাকা দিয়ে দিলে যে ঘাটতি পড়ে তাতে 900 কোটি টাকা অতিরিক্ত লাগবে। যদি আইসিটা টাকা দিয়ে দেয় তাহলে তো ওই টাকা তার কাছে নেই, তাহলে ওই ঘাটতি পূরণ করার জন্য ওই 2,500 কোটি টাকা তার কাছে সারপ্লাস ছিল, তার সঙ্গে আরো 900 কোটি টাকা লাগবে। সেই 900 কোটি টাকার জন্য মূল্যহার বৃদ্ধি করতে হবে 65%। 65% যদি মূল্যহার বৃদ্ধি করে তাহলে আপনার প্রায় বাড়াতে হয় হচ্ছে 13,000 কোটি টাকা। 13,000 কোটি টাকা যদি বাড়ায় তাহলে তা থেকে চলে যাবে আপনার হচ্ছে 12,000 সামথিং, 12,100 কোটি টাকা সরকার নিয়ে যাবে, ওই 900 কোটি টাকা তখন তাদের ঘাটতি পূরণ হবে। তাহলে 900 কোটি টাকা ঘাটতি দেওয়ার জন্য জনগণের কাছে তুলতে হবে 13,000 কোটি টাকা, এইটা তো যৌক্তিক হতে পারে না। তাহলে এটা সুরাহা বা সমাধান কি? এখন আমরা বললাম যে ট্যাক্স ভ্যাট মুক্ত করেছে আইওসি গ্যাসের উপরে, সে কারণে আপনার পেট্রোবাংলা শুল্ক ভ্যাট নিতে পারবে না আইওসি গ্যাসের উপরে, তারা নিয়েছে, আমরাও দিছি, তারা নিয়েছে। এটা যদি বেআইনি হয়েই থাকে তো এই টাকাটা আমাদের ফেরত দিতে হবে। এই টাকা তো এনবিআর নিয়ে যেতে পারে না। এনবিআর তো এই টাকার উপরে স্বত্বাধিকার প্রতিষ্ঠিত হয়নি আইনতভাবে। এনবিআর এই টাকা দিচ্ছে কেন আর এনবিআর এই টাকা নিচ্ছে কেন? এতদিন ধরে এটা এইভাবে প্র্যাকটিস হয়ে আসছে। অবৈধভাবে যদি তিতাসের গ্যাস কানেকশন নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, সেই টাকা তো পুনরুদ্ধার হয়নি, বরঞ্চ বিজ্ঞপ্তি দিয়ে বৈধকরণ করে দেওয়া হয়েছে কানেকশনে। তাহলে এই জায়গার যে ইররেগুলারিটিস আছে সেটা একটা সরকারি আদেশের দিয়ে যে হ্যাঁ, যে টাকাটা নেওয়া হয়েছে আমরা সেই টাকা দেওয়া অব্যাহত রাখবো, অতীতেও দিয়েছি, কিন্তু এই টাকা দিয়েই আইওসির গ্যাসে যেভাবে মূল্য পরিশোধ করা হচ্ছে ঘাটতি, সেইভাবেই মূল্য পরিশোধ করা হবে। আরও যে 2,500 কোটি টাকা থাকতেছে সেই 2,500 কোটি টাকা এই খাতের উন্নয়নের জন্য তবিল করে ফেলা হোক, আমাদের যুক্তি এইটা। কিন্তু এই টাকাটা সেই কাটা না করে আপনি সেইটাকে এনবিআরকে দিয়ে আবার ওই অজুহাতে আমার কাছ থেকে আবার 13,000 কোটি টাকা বাড়ানোর জন্য 65% মূল্য আর বৃদ্ধি করবেন, এই যুক্তি আমরা কোনোভাবেই মানতে রাজি নই। আর তারপরে বলেছে যে আপনি অলরেডি আমরা গ্যাস উন্নয়ন তহবিলে টাকা দিয়েছি, সেখানে অলরেডি 5-7-8 কোটি টাকা আছে, তারা সেই টাকা খরচ না করে সেখান থেকে 2,500 কোটি টাকা তারা অলরেডি এফডিআর করে মজুত করে সেখান থেকে সুদে টাকা নিচ্ছে। সেটা আমরা ভয়ানক আপত্তি তুলেছি, কারণ এই টাকা দেওয়া হয়েছে কোম্পানিগুলোর বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর জন্য। তাদের যে ঘাটতি আছে, বাপেক্স ঘাটতি দেখাইছে, তারপরে আপনার বিজিএফসিএল ঘাটতি দেখাইছে, দেশি কোম্পানিগুলো তাদের গ্যাস উৎপাদন সক্ষমতা বাড়িয়ে গ্যাস সরবরাহ বাড়ালে আজকে আইওসির গ্যাসে এত ঘাটতি হতো না। আইওসির গ্যাস যখন আমরা এই তহবিল তৈরি করেছিলে তখন ছিল 48%, এখন তাদের প্রায় 60% হয়ে গেছে। এই বেড়ে গেছে, অথচ দেশি কোম্পানির গ্যাস একটুও বাড়েনি, অথচ আমরা তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি। সে টাকার ব্যবহার নিশ্চিত না করে, দেশি কোম্পানির গ্যাস সরবরাহ না বাড়িয়ে, বিদেশি কোম্পানির কাছ থেকে বেশি বেশি গ্যাস কিনে তাদের ঘাটতি বেশি বেশি বাড়িয়ে যে কাজটা করা হয়েছে, এটা একটা অপরাধ করা হয়েছে। সে অপরাধের বিচার এবং প্রতিকার না করে সেই অজুহাতে আবার আমাদের কাছ থেকে মূল্যহার বৃদ্ধি করে এতগুলো টাকা নিয়ে যাবে, গ্যাস উন্নয়ন তহবিলের টাকা সঞ্চয় করে সুদ খাবে, এই ধরনের একটা সাংঘর্ষিক এবং জনস্বার্থ এবং গণবিরোধী কাজ, এটা গণশত্রুতার সামিল। এবং পেট্রোবাংলাকে সেভাবে অভিযুক্ত করা হয়েছে এবং তার সার্ভিস চার্জ যেটা নিয়ে যাচ্ছে সেটাও সে আরবিটারি বাড়াইছে, সেটার যৌক্তিক আছে কিনা সেটাও নিশ্চিত হয়নি গণশুনানিতে। আমরা বলেছি যে আপনারা এই সার্ভিস চার্জ স্থগিত রাখেন, পেট্রোবাংলাকে জবাবদিহিতার আওতায় আনেন, গণশুনানিতে আনেন, আর ইন্টারিম পিরিয়ডে ওই যে গ্যাস উন্নয়ন তহবিলের টাকা এফডিআর করে রাখা আছে সেটা ভেঙে তাদেরকে অনুদান দেন, ঋণ নয়, তাদের ঘাটতি পূরণে অনুদান দেন। তারা নো কস্ট নো প্রফিটের তাদের সক্ষমতা অর্জন করে তারা বিনিয়োগ করে গ্যাস উৎপাদন বাড়াক, যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, এইটা করেন। আর পেট্রোবাংলার সঙ্গে সমঝোতা করে পেট্রোবাংলা, জ্বালানি বিভাগ, পরিকল্পনা কমিশন, তারপরে এনবিআর, অর্থ মন্ত্রণালয় এবং ভোক্তা প্রতিনিধি মিলিয়ে এই যে আপনার শুল্ক ভ্যাট বাবদ যে টাকা আমরা দিয়ে আইওসির গ্যাসের মূল্যহার পরিশোধে ঘাটতি মেটাচ্ছিলাম সেটা যাতে অব্যাহত থাকে, সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মূল্যহার প্রক্রিয়া যেটা চলছে সেটা স্থগিত রাখেন। ডক্টর শামসুল, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কি বলতে পারি যে সামনের দিনগুলো যেটি আসছে সেখানে তো গ্যাসের দাম বাড়ানোর ঘোষণাটা প্রায় চলেই আসছে, এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে আমরা কি যে ধরনের চিন্তা ভাবনা করছি ব্যবসায়িক উন্নয়নের দিকে ধারাটা অব্যাহত থাকবে কিনা? ব্যবসায়ীরা অলরেডি ধরেন তারা এভারেজ 26% গ্যাসের মূল্যহারের অভিঘাত সয়ে নিতে যাচ্ছে, তারপরে যদি 65% গ্যাসের মূল্য বৃদ্ধি করে
তাহলে এটা তো প্রশ্নই ওঠে না সে অভিঘাত তারা মোকাবেলা করতে সফল হবে। নানাভাবে তারা ক্ষতবিক্ষত হবে, দেশে মার্কেটে ক্ষতবিক্ষত হবে, বিদেশি মার্কেটে ক্ষতবিক্ষত হবে। সুতরাং এই বিষয়গুলো কোনো বিচার বিশ্লেষণ তো হয়নি, এই অ্যানালিসিসগুলো তো হওয়া উচিত ছিল। ডাইরেক্ট ইম্প্যাক্ট একটা, যে আপনি মূল্য বাড়াই দিলেন তাতে কি হবে, কিন্তু ইনডাইরেক্ট ইম্প্যাক্ট আছে, তার কিউমুলেটিভ ইম্প্যাক্ট আছে, এগুলো অ্যাসেস করার পরই এরকম একটা সিদ্ধান্ত আসা যায়। এটা কমপ্লিটলি আরবিটারি আসা হয়েছে এবং এটাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত উদ্বেগজনক যে এভাবে যদি সরকারের সিদ্ধান্ত হয় আর এইভাবেই যদি সেটা চলতে থাকে, তাহলে কারোর শুধু জ্বালানি নিরাপত্তা নয়, জ্বালানি নিরাপত্তাহীনতা এবং সেটা একটা অ্যাকিউট পর্যায়ে যাবে এবং এই সমস্ত শিল্প প্রতিষ্ঠান, উৎপাদন প্রতিষ্ঠান, কৃষি, মানুষের নিম্ন আয়ের মানুষের যে জ্বালানি বিপর্যয়, এগুলো সব কিউমুলেটিভ ইফেক্টে একটা বড় ধরনের জাতীয় দুর্জয়, বিপর্যয়ের জন্য আমাদেরকে গুনতে হবে, পথ দিন গুনতে হবে। এটাই হচ্ছে যা আমরা আর কোনো অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাবো না। এই উদ্বেগের জায়গা থেকে, এই উৎকণ্ঠার জায়গা থেকে আমি মনে করি মানুষকে সোচ্চার হয়ে সরকারকে বোঝাইতে হবে। যেভাবে আমরা বুঝিয়েছিলাম যে গ্যাস রপ্তানি করা যাবে না, যেভাবে আমরা বুঝিয়েছিলাম যে টাটার প্রজেক্ট নেওয়া যাবে না, যেভাবে আমরা বুঝিয়েছিলাম যে ফুলবাড়ি কয়লা খনি উন্নয়ন করা যাবে না, যেভাবে আমরা বুঝাচ্ছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না, ঠিক সেইভাবেই বোঝাতে হবে যে গ্যাসের দাম আর একটা পয়সা বাড়ানো যাবে না, এর মধ্যেই বাঁচতে দিতে হবে আমাদেরকে। ডক্টর শাবনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে উদ্বেগ উৎকণ্ঠার কথা বলেছেন। আমরা আশা করছি সেদিন পেরিয়ে আরো সুদিন দেখতে পাবে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ আমাদের আসার জন্য। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।